তিশা, মা আমার, তোর বাবার তো এখন বয়স হয়ে গেছে, তিনি আর এখন আগের মতো পরিশ্রম করতে পারেন না। আমি যে এখন কি করব সেটাই ভেবে পাচ্ছি না। আমার মায়ের বলা কথাটা শুনে আমার কপালে খানিক চিন্তার ভাঁজ পড়ে গেল। আমি আমার মায়ের দিকে তাকিয়ে কৌতূহলী কণ্ঠে বললাম, হ্যাঁ আপনি ঠিক বলেছেন। আমিও দেখেছি বাবা এখন আর সেই আগের মতো পরিশ্রম করতে পারেন না। কিন্তু মা, এই মুহূর্তে আমরা কি করতে পারি? আমার প্রশ্নের জবাবে আমার মা শান্ত গলায় বললেন, আমিও সেটাই ভাবছি, তবে আমার কাছে একটা উপায় আছে। মায়ের মুখে উপায়ের কথাটা শুনতেই আমার মনে আশার আলো জ্বলে উঠল। আমি আমার মাকে উদ্দেশ্য করে বললাম, কি উপায় মা? আমার প্রশ্নের জবাবে আমার মা যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার মা আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন মায়ের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি তিশা রানী। আমার বয়স 24। আমি একজন অবিবাহিত নারী। আমার বাবা মা আছেন। আমার বাবা পেশায় একজন দিনমজুর, আর আমার মা পেশায় একজন গৃহিণী। আমি পৃথিবীতে আসার আগে থেকেই আমার বাবা চাইতেন ওনার একটা ছেলে সন্তান আসুন। আসলে আমরা তো গ্রামে থাকি, আর গ্রামের প্রতিটা মানুষের যেমন চিন্তাধারা থাকে ছেলে সন্তান আসলে বাবার পাশে দাঁড়াতে পারবে, মেয়ে সন্তান আসলে পরের বাড়ি চলে যাবে। আমার বাবার ঠিক এমন চিন্তাই ছিল। যখন আমি আসি তখন আমার বাবা আমাকে দেখে মোটেও খুশি হননি, কারণ তিনি চেয়েছিল একজন ছেলে সন্তান, কিন্তু আমি মেয়ে সন্তান। যেই সব কারণে ছোটবেলা থেকেই আমার বাবা আমার সাথে একটু কম কথা বলতেন। যদিও ছোটবেলায় আমি এত সব ব্যাপার বুঝতে পারতাম না, তবে ধীরে ধীরে আমার বয়স বাড়তেই আমি সকল কিছুই বুঝতে শিখে যাই। আর এই কারণেই আমি নিজেও সব সময় আমার বাবার থেকে একটু দূরে থাকার চেষ্টা করতাম। বাবার সাথে আমি তেমন বেশি একটা কথা বলতাম না। আমাদের পরিবারের আর্থিক অবস্থা যে খুব একটা ভালো ছিল এমনটাও না। আমার বাবা দিনমজুরের কাজ করে যেই সামান্য আয় করত তা দিয়েই আমাদের সংসার চলত। তবে সত্যি কথা বলতে আমার বাবা যখন সারা দিন দিনমজুরের কাজ করে বাড়ি ফিরে আসতেন, তখন বাবা ক্লান্ত মুখটা দেখে আমার বুকের মাঝে কেমন যেন করে উঠত। আমার ভীষণ ইচ্ছে হতো আমার বাবা মায়ের জন্য কিছু একটা করার, কিন্তু একজন নারী হয়ে আমি তেমন কিছুই আমার বাবা মায়ের জন্য করতে পারতাম না। আমাদের পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না বিধায় আমি নিজের পড়াশোনাটা চালিয়ে যেতে পারিনি। যখন আমার বয়স 18 হয়, তখন আমার বাবার মাথায় আরও একটা অতিরিক্ত চিন্তা এসে যোগ হয়। হ্যাঁ, আমার বিয়ের চিন্তা। এই চিন্তা যেন প্রতিটা মেয়েদের বাবা মায়ের মাথায়ই থাকে। বিশেষ করে দরিদ্র পিতামাতা মাথায় সব সময় নিজের মেয়ের একটা ভালো পরিবারের বিয়ে দেয়ার চিন্তা সব সময় ঘুরতে থাকে। আমার বাবা মা সেই সব বাবা মায়েদের থেকে আলাদা নয়, কিন্তু আমি আমার বাবা মাকে সাফ সাফ জানিয়ে দিয়েছি যে ওনারা যেন আমার বিয়ে নিয়ে কোনো চিন্তা না করেন। তবে আমি বারণ করলেই কি তারা চিন্তা করা বন্ধ করে দাবি নাকি? আমি প্রতিদিনের মতো আজ আমার বাড়ির উঠোনে একা বসেছিলাম। যদিও আমার অনেক বান্ধবী ছিল, তবে তাদের সাথে আমি খুব একটা সময় আড্ডা দিতে পারতাম না, কারণ তারা সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকত। এক কারণে আমি একটু একা নিরিবিলি থাকতাম।
আমি বেশ খানেক সময় নিশ্চুপ হয়ে আমাদের বাড়ির উঠানে বসেছিলাম। এমন সময় আমার পিসির ছেলে রাজেশ ভাইয়া আমার সামনে এসে দাঁড়ালো। রাজেশ ভাইয়া আমার সামনে এসে দাঁড়িয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, কিরে তিশা, সারাটা দিন কি এমনভাবেই উঠোনে বসে থাকবি নাকি? হাটের এই দিকে মেলা বসেছে, যাবি নাকি আমার সাথে মেলা দেখতে? আমি রাজেশ ভাইয়ার প্রশ্ন শুনে নিজের মুখটা খানিক কুঁচকে ফেলে বললাম, না ভাইয়া, আমি মেলায় যাব না। তাছাড়া মেলায় যাওয়ার জন্য টাকার প্রয়োজন, আমার কাছে কোনো টাকা নেই। আমার কথাটা শুনে রাজেশ ভাইয়া কিছুটা অদ্ভুতভাবে হেসে ফেলল। রাজেশ ভাইয়াকে এমন অদ্ভুতভাবে হাসতে দেখে আমি একটু অবাক হয়ে গেলাম। আমি অবাক হয়ে রাজেশ ভাইয়ার দিকে তাকাতেই রাজেশ ভাইয়া আমাকে উদ্দেশ্য করে বলল, তোকে টাকা নিয়ে এত চিন্তা করতে হবে না, আমার সাথে চল, তোর সব খরচ আমি দিব। আমি রাজেশ ভাইয়ার হাসি আর কথা বলার ধরন দেখে বললাম, না ভাইয়া, আমার মেলায় যাওয়ার কোনো ইচ্ছে নেই, তুমি একাই চলে যাও। আমার কথাটা শেষ হতেই রাজেশ ভাইয়া কিছুটা শক্ত গলায় বলল, কেন রে, আমার সাথে গেলে কি কোনো সমস্যা হয়ে যাবে নাকি? আমি যখনই তোকে আমার সাথে যেতে বলি, ঠিক তখনই তুই কোনো না কোনো বাহানা করে আমার সাথে যেতে চাস না। এমন করিস কেন তুই বলতো? রাজেশ ভাইয়ার প্রশ্নের জবাবে আমি কোনো কথা বললাম না। আমি কোনো কথা না বলে রাজেশ ভাইয়ার সামনে থেকে উঠে দাঁড়িয়ে নিজের ঘরের দিকে চলে গেলাম। রাজেশ ভাইয়া আমাকে চলে যেতে দেখে কিছুটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকল। রাজেশ ভাইয়ার কথা বার্তা আমার মোটেও ভালো লাগে না, এই কারণেই আমি ওনার সাথে খুব একটা কথা বলি না। আমি আমার ঘরে ফিরে আসতেই আমার মা আমাকে উদ্দেশ্য করে বলল, কিরে তিশা, কোথায় ছিলি তুই? বাহিরে গিয়েছিলি নাকি? মায়ের প্রশ্নের জবাবে আমি শান্ত গলায় বলল, কোথাও যাইনি মা, উঠোনেই বসেছিলাম। কেন, আপনি কি আমাকে খুঁজেছিলেন নাকি? আমার প্রশ্নের উত্তরে আমার মা বললেন, খুঁজেছিলাম একটা কাজের জন্য, তবে এখন আর কোনো কাজ নেই, আমি কাজটা করে নিয়েছি। মায়ের কথাটা শুনে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি এখন আমার ঘরে চলে গেলাম মা, আজ কেন যেন আমার ভালো লাগছে না। আমি নিজের কথাটা শেষ করতেই নিজের ঘরের ভিতরে চলে গেলাম। এইদিকে আমার বলা কথাটা শুনে আমার মা কিছুটা অবাক হয়ে গেল। হয়তো তিনি আমার বলা ভালো লাগছে না এই কথাটা শুনে একটু চিন্তায় পড়ে গেছেন। আমি আমার ঘরে ফিরে এসে বিছানার এক কোণে বসে নীরবে নিজের চোখের জল ফেলতে লাগলাম। তিশা আরও প্রায় ঘণ্টা খানেক সময় নিজের ঘরে বসে নীরবে নিজের চোখের জল ফেলল। ঘণ্টা খানেক সময় পর তিশার মা তিশার ঘরের সামনে এসে দাঁড়িয়ে নিজের একমাত্র মেয়েকে মন করে বসে থাকতে দেখে কিছুটা অবাক হয়ে বলে উঠল, তিশা, কিরে, কি হয়েছে তোর? চোখ মুখ এমন হয়ে আছে কেন? কেউ কি তোকে কিছু বলেছে মা? মায়ের প্রশ্নটা কানে আসতেই তিশা নিজের বিছানা থেকে উঠে সোজা চলে গেল নিজের মায়ের কাছে। তিশা নিজের মায়ের সামনে এসে দাঁড়িয়ে রাজেশের বলা প্রতিটা কথা নিজের মাকে বলে দিল। তিশার মা নিজের মেয়ের মুখে রাজেশের বলা কথাগুলো শুনে খানিক ভারী কণ্ঠে বলল, তুই রাজেশের কথা ভেবে মন খারাপ করিস না রে মা, আমি তোর পিসির সাথে কথা বলবো, সমস্যা নেই। আমার মায়ের কথাটা শুনে আমি নিজেকে কিছুটা সামলে নিলাম। আমি নিজেকে খানিক সামলে নিতেই আমার মা আমার মাথার উপর ওনার হাত রেখে আলতো করে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। মায়ের এমন হাত বুলিয়ে দেয়াতে আমার মনের মাঝে ভীষণ রকম প্রশান্তি বয়ে যেতে লাগল। এই পৃথিবীতে মায়ের থেকে বেশি আপন আর কেউ হতে পারে না। আমার মা এমন একজন মানুষ যাকে আমি নিজের চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আমার পাশে বসে অনেকটা সময় ধরে কথা বলল। মায়ের সাথে বসে মন খুলে গল্প করে আড্ডা দিতে আমার ভীষণ ভালো লাগে।
আমি আর আমার মা প্রায় বেশ অনেকটা সময় ধরে একসাথে বসে কথা বলার পর মা বললেন, তিশা তুই তাহলে এখন একটু বিশ্রাম কর, আমি গিয়ে রান্নাটা করে নেই। আমি মাকে রান্না করতে যেতে দেখে বললাম, আচ্ছা মা আপনি রান্না করুন, আমি একটু পলিদের বাড়িতে যাই, আমার ফিরতে একটু লেট হতে পারে। আমার কথাটা শেষ হতেই মা বললেন, আচ্ছা ঠিক আছে, কিন্তু সাবধানে থাকিস, আর বেশি লেট করিস না যেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে মা, দ্রুত চলে আসার চেষ্টা করব আমি। আমি আমার মায়ের সাথে কথা বলা শেষ করে নিজের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমি আমাদের বাড়ি থেকে বেরিয়ে আমার বান্ধবী পলিদের বাড়ি চলে আসি। আমাদের বাড়ি থেকে পলিদের বাড়ির দূরত্ব প্রায় মিনিট 3-এর পথ, যেই কারণে আমার মা ও আমাকে নিয়ে তেমন কোনো চিন্তা করে না। আজ আমি আমার বান্ধবী পলিদের বাড়িতে যাচ্ছি একটা ভিন্ন কারণে। আজ থেকে প্রায় 3 দিন আগে আমার বান্ধবী পলি আমাকে বলেছিল সে নাকি বাড়িতে বসে কুটির শিল্পের কাজ করে থাকে, আর সেই কাজ করে অর্থ আয়ও করে। আমার বান্ধবীর কথা শোনার পর থেকে আমার নিজের ও ইচ্ছে হতে থাকে যে কিছু কাজ করে অর্থ উপার্জন করার, আর সেই ইচ্ছে থেকেই মূলত আজ আমার পলিদের বাড়িতে যাওয়া। আমি আমার নির্দিষ্ট সময় আমার বান্ধবী পলিদের বাড়িতে চলে আসার পর সবার প্রথমেই আমার চোখ পড়ল পলিদের বাড়ির উঠোনের দিকে। আমি আমার বান্ধবী পলিদের বাড়ির উঠোনের দিকে তাকিয়ে দেখতে পেলাম পলি বাড়ির উঠানো বসে কাজ করছে। আমি আমার বান্ধবী পলিকে বাড়ির উঠোনে বসে কাজ করতে দেখে তার দিকে এগিয়ে গেলাম। আমি আমার বান্ধবী পলির দিকে এগিয়ে গিয়ে পলিকে উদ্দেশ্য করে বললাম, পলি আমি চলে এসেছি রে, আজ থেকে আমিও তোর সাথে এই কুটির শিল্পের কাজ করব। আমার কথাটা শুনে পলি ভীষণ খুশি হয়ে গেল আর আমাকে সকল কাজ বুঝিয়ে ও শিখিয়ে দিল। আমার বান্ধবী পলি আমাকে সকল কাজ কর্ম শিখিয়ে দিতেই আমি নিজের মতো পলির সাথে কাজ করা শুরু করলাম। ছোটবেলা থেকেই আমার স্বাস্থ্য ভালো, যেই কারণে আমি মাটিতে ঠিকভাবে বসে কাজগুলো করতে পারছিলাম না, একটু সমস্যা হচ্ছিল আমার। তবে আমি নিজেকে কোনো মতে সামলে নিয়ে কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করলাম। তাছাড়া কাজ করার সময় একটু পরিশ্রম তো করতেই হবে, তা না হলে তো আর অর্থ উপার্জন করা যাবে না। আমি সারা বেলা পলিদের বাড়িতে থেকে পলির সাথে হাতে হাতে সকল কাজ করে নিলাম। আমার কাজ দেখে আমার বান্ধবী পলি ও ভীষণ খুশি হয়। সন্ধ্যার দিকে আমি আমার সকল কাজ শেষ করে আমার বান্ধবী পলিকে উদ্দেশ্য করে বললাম, পলি আমার তো সকল কাজ করা শেষ হয়ে গেছে, এখন তাহলে আমি বাড়ি চলে যাই। আমার কথাটা শুনে পলি বলল, বাড়ি চলে যাবি? আচ্ছা একটু অপেক্ষা কর, আমি আসছি। কোথাও যাবি না কিন্তু? পলি নিজের কথাটা শেষ করতেই দৌড়ে নিজের ঘরের ভিতরে চলে গেল। পলি নিজের ঘরের ভিতরে চলে যেতেই আমি নিজের মুখের উপর জমে থাকা ঘামগুলো মুছে ফেলছিলাম। আমি আমার মুখের উপর জমে থাকা ঘামগুলো পরিষ্কার করার সময় আচমকা আমার চোখ পড়ল পলির বাবার দিকে। আমি পলির বাবার দিকে তাকিয়ে দেখতে পেলাম তিনি আমার দিকেই তাকিয়ে আছেন। আমার বান্ধবীর মুখ থেকে আমি শুনেছি তার বাবা নাকি অনেক ভালো মনের একজন মানুষ, আর আজ উনি আমার দিকে এমনভাবে তাকিয়ে আছেন হয়তো আমার জন্য তার মনে মায়া হচ্ছে। আমিও তো ওনার কাছে ওনার মেয়ের মতোই। ওইদিকে পলি মিনিট খানেক সময়ের মধ্যেই তার ঘরের ভিতর থেকে বেরিয়ে এলো। পলি তার ঘরের ভিতর থেকে বেরিয়ে এসে আমার হাতে কিছু টাকা দিয়ে বলল, তিশা বোন তুই এই টাকাটা নিয়ে বাড়ি যা, আর হ্যাঁ আগামীকাল সকাল সকাল চলে আসিস কেমন? আমি পলির কথাটা শুনে মুচকি হেসে বললাম, ঠিক আছে, আমি এখন আসছি। এই বলে আমি পলির বাড়ি থেকে বেরিয়ে সোজা আমার বাড়িতে ফিরে আসলাম। আমি আমার বাড়িতে ফিরে আসতেই দেখতে পেলাম আমার মা মন খারাপ করে তার ঘরের বাহিরে বসে আছে। আমি আমার মাকে এমনভাবে মন খারাপ করে বসে থাকতে দেখে মাকে জিজ্ঞেস করলাম,
মা, আপনি হঠাৎ মন খারাপ করে বসে আছেন কেন? কি হয়েছে মা? সব ঠিক আছে তো? আমার প্রশ্নের জবাবে আমার মা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তিশা মা, আমার তোর বাবার তো এখন বয়স হয়ে গেছে। তিনি আর এখন আগের মতো পরিশ্রম করতে পারেন না। আমি যে এখন কি করব সেটাই ভেবে পাচ্ছি না। আমার মায়ের বলা কথাটা শুনে আমার কপালে খানিক চিন্তার ভাঁজ পড়ে গেল। আমি আমার মায়ের দিকে তাকিয়ে কৌতূহলী কণ্ঠে বললাম, হ্যাঁ আপনি ঠিক বলেছেন। আমিও দেখেছি বাবা এখন আর সেই আগের মতো পরিশ্রম করতে পারেন না। কিন্তু মা, এই মুহূর্তে আমরা কি করতে পারি? আমার প্রশ্নের জবাবে আমার মা শান্ত গলায় বললেন, আমিও সেটাই ভাবছি। তবে আমার কাছে একটা উপায় আছে। মায়ের মুখে উপায়ের কথাটা শুনতেই আমার মনে আশার আলো জ্বলে উঠল। আমি আমার মাকে উদ্দেশ্য করে বললাম, কি উপায় মা? আমার প্রশ্নের জবাবে আমার মা যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার মা আমাকে বললেন, কেমন হবে আমি আর তুই মিলে পলিদের বাড়ি গিয়ে কুটির শিল্পের কাজ করি। তাছাড়া ও কাজ করলে তো আমি আর তুই কিছু অর্থ উপার্জন করতে পারব। আমি আমার মায়ের কথাটা শুনে মুচকি হেসে ফেলে বললাম, আপনি বলার আগেই আমি আজ পলিদের ওখানে গিয়ে কাজ করে এসেছি মা। আর আমার সিদ্ধান্ত হলো আমি আর আপনি যদি একসাথে কাজ করি তবে আমাদের সংসার আবার ও আগের মতো চলবে। আমার কথাটা শুনে আমার মা ভীষণ রকম খুশি হয়ে গেলেন। অতঃপর আর কি, পরদিন সকালে আমি ও আমার মা মিলে পলিদের বাড়িতে চলে যাই কুটির শিল্পের কাজ করতে। আর এমনভাবেই কাজ করে আমি ও আমার মা আমাদের সংসারটা কোনো মতে সামলে নেই। এখন আর আমার বাবাকে কোনো পরিশ্রম করতে হয় না। যদিও পলির বাবা ও আমাদের অনেক খেয়াল রাখে, সব সময় আমাদের খোঁজ খবর রেখে আমাদের সাহায্য করে, যার কারণে আমার আর পলিকে আমার বান্ধবী মনে হয় না, বরং মনে হয় এটা আমাদেরই পরিবার। একজন নারী তার পরিবারের পাশে দাঁড়াতে পারে না, এই ধারণাটা সম্পূর্ণভাবেই ভুল। একজন নারী চাইলে তার পরিবারের পাশে দাঁড়াতে পারে, ঠিক যেমন আমি দাঁড়িয়েছি। আর নিজের পরিবারের পাশে দাঁড়ায় নিজের পরিবারকে সাহায্য করতে পারাটা আনন্দের। আজ আমি সত্যি মন থেকে অনেক খুশি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন মায়ের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।